যাবে কোথায়? এদিকে আয়। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আজকে খুব ভয়ানক হতে চলেছে। তো প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি কোনো রকম স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করুন। আমি আশা করি আজকে আপনাদের এই ঘটনাটি অনেকটা ভালো লাগবে। তো এই মুহূর্তে আর দেরি না করে চলুন যাওয়া যাক আজকের রহস্যময় ঘটনাটিতে। আজকের এই ভয়ানক ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, ওনার বাড়ি হচ্ছে নাটোর জেলার বড়াইগ্রাম থানার গফরা নামক একটি গ্রাম থেকে। তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাকিব হাসান। অবশ্য তিনি হচ্ছেন একজন বায়োগ্রানিস্ট। ঢাকার একটি নামকরা হসপিটালে তিনি এখন কর্মরত আছেন। যেই ঘটনাটি ওনার সাথে ঘটে গিয়েছে, সেই ঘটনার সময়কাল ছিল 2015 সালের ফেব্রুয়ারি মাসে। খুব বেশি দিন আগের নয় এই ঘটনাটি। 2015 সালের ফেব্রুয়ারি মাসে উনি ওনার যে গ্রামের বাড়ি গফরা, ওইখানে তিনি বেড়াতে যান। গ্রামের বাড়িতে যাওয়ার পর ওনারই একজন বন্ধু ওনাকে হঠাৎ একদিন ফোন করেন। ফোন দিয়ে বলেন যে ওনার বন্ধু যে হসপিটালে কর্মরত আছেন, ওই হসপিটালের মালিক প্রতি বছরই একটা ক্যাম্পের আয়োজন করে থাকেন। সেই হসপিটালের মালিকের বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর গ্রামে। প্রায় 10 দিন এই ক্যাম্পটা তিনি চালু করে রাখেন। তো ওই ক্যাম্পের তারিখটা নির্ধারণ করা হয়। ওই সময় 10ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত ওই ক্যাম্পটা চলবে, এমন একটা তারিখ ওই টাঙ্গাইলের মালিক ঠিক করে রাখেন। ফেব্রুয়ারি মাস আমরা জানি যে বাংলাদেশের সময় তখন শীতকাল পড়ে থাকে। চারদিকে ভালোই শীতের আবহাওয়া কিন্তু তখন পড়ে থাকে। যাই হোক, 10 দিন ব্যাপী একটি ক্যাম্প ওনার বন্ধু যখন রিকোয়েস্ট করে যাওয়ার জন্য, তখন তিনি 8ই ফেব্রুয়ারি বাসা থেকে বের হবেন বলে ওনার বন্ধুকে বলে দেন। কথা ছিল কিন্তু 9ই ফেব্রুয়ারি ওদেরকে তাদের অফিস থেকে একটা অ্যাম্বুলেন্সে করে তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হবে ওই ক্যাম্পের মধ্যে। এই অ্যাম্বুলেন্সটি শুধুমাত্র ওই ক্যাম্পের যে ডক্টররা বা কর্মচারীরা আছে তাদেরকেই পরিবহন করা, এই কাজটাই ছিল শুধু এই অ্যাম্বুলেন্সটির। কিন্তু সঙ্গত কারণে তাদের কিন্তু ওইভাবে যাওয়া হয়নি। অনেক আগে থেকে রেডি থাকলেও কিন্তু তারা সেইভাবে যেতে পারেনি। রাত 9টার সময় গাড়ি আসে। উনি এবং ওনার বন্ধু এবং ড্রাইভার, ওই 3 জন মিলেই টাঙ্গাইলের সখীপুর যাওয়ার উদ্দেশ্যে রাত্রিবেলা রওনা হন তারা। গন্তব্যস্থানে যেতে যেতে প্রায় তাদের রাত 11:30টার মতো বেজে যায়। তারা যে থাকবে তার জন্য একটি বাড়ি নির্বাচিত করা হয়। বেশ কিছু ঘন ঘন জঙ্গল, নীরব রাস্তা, ওইটা পার হওয়ার পর ওইখানে বড় বড় গাছও ছিল। তাদেরকে একটা নীরব জায়গায় নিয়ে আসা হয়। ওইখানে তারা দেখতে পায় যে প্রায় 60 বিঘা জায়গা জমি আকৃতির, ওইখানে বড় বড় উঁচু উঁচু গাছ, একটা বিশাল পরিমাণে গাছের পাহাড় যেমন উঠে রয়েছে ওইখানে। এর মধ্যে তারা দূর থেকে দেখতে পাচ্ছিল ওইখানে একটি বাড়ি আছে। ওই বাড়িটিতে তাদেরকে নিয়ে আসা হয়। ওই বাড়িটি ছিল 2 তলা। উপর তলায় দরজা জানালা থাকলেও থাকার মতো কোনো রুম নেই। রুম রয়েছে নিচতলায়। নিচতলাতে ঢুকেই তারা দেখতে পান ওই গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে ঠিক একটি বৈঠকখানা, এবং ওই বৈঠকখানার ঠিক সমান দূরত্বে একই সাইজের একই রকমের ডেকোরেশন আয়োজিত 4টি রুম ওইখানে রয়েছে। প্রত্যেকটি রুমের মধ্যেই একটি করে ব্যালকনি রয়েছে, এবং ওই ব্যালকনির পাশে একটি করে ওয়াশরুম রয়েছে। তবে ওয়াশরুমটা রুমের মধ্যে না, রুমের বাইরে ব্যালকনির পাশ দিয়ে ওয়াশরুমগুলো রয়েছে। প্রত্যেকটি রুমের মধ্যে একটি করে লাইট এবং ফ্যান রয়েছে। তখন সেখান থেকে এমনই একটি রুম তারা দুজনের জন্য বরাদ্দ করা হয়ে থাকে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা দুজন খুবই ক্লান্ত ছিল। ওই বাড়ির কেয়ারটেকারের নাম হচ্ছে মিনহাজ ওইখানে সারাদিন দেখাশোনা করলেও সে রাত্রিবেলা ওই বাড়িতে থাকে না। সে তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা নিয়ে ওই পাশের বাড়ি লাগা বাড়ি, ওই বাড়িটার মধ্যে সে ভাড়া হিসেবে ওইখানে থাকে। ওই বাড়ির আশেপাশে কোনো রকমের ঘর বাড়ি নেই, তবে আছে অনেক দূরে দূরে ঘর বাড়ি। খুব জোরে জোরে যদি চিৎকার করা যায় তাহলে হতে পারে যে আশপাশের যে দূর দূরান্তের মানুষগুলো রয়েছে তারা একটু হলেও শুনতে পারবে। কিন্তু একদম কাছ থেকে কেউ একজন ওই বাড়িতে যদি কোনো কিছু ঘটে যায় তাহলে কিন্তু কোনোভাবেই শুনতে পারবে না।
রাতের খাওয়া দাওয়া শেষ করে ওনারা ক্লান্ত শরীর নিয়ে তারা শুয়ে পড়েন। ওই দিন শীত কিন্তু ভালোই পড়েছিল, আর রাত্রিবেলা ওইখানে শীতের প্রকোপটা আরও বেড়ে গিয়েছিল। তারা দুজন ক্লান্ত শরীর নিয়ে লেপ গায়ে করে মুড়ি দিয়ে শুয়ে পড়েন। রাত 2:30 কি 3টা হঠাৎ রাকিব হাসান ভাইয়ের প্রচণ্ড শীত অনুভূত হয়। তিনি চিন্তা করছেন যে কী ব্যাপার, হঠাৎ এত রাত্রিবেলা এত শীত কেন অনুভূতি হচ্ছে আমার। উনি তখন ওনার মাথার উপর থেকে ল্যাপটা হালকা সরিয়ে তিনি দেখতে পারেন যে একটি লাইট এবং একটি ফ্যান। লাইটটার আলো খুব বেশি গতিতে ছিল, অনেকটা আলো ছিল, এবং উপরে থাকা ফ্যানটা ফুল স্পিডে ফুল গতিতে সে চলছে। তিনি অবাক হন, তিনি ভাবলেন যে কী ব্যাপার, এত রাত্রিবেলা আবার এত শীতের মধ্যে এই লাইট এবং এই ফ্যানটা কে এত স্পিডে ছেড়ে দিল। তো তিনি উঠে বসেন এবং ওনার পাশে যে একটা বেড ছিল ওই বেডের মধ্যে ওনার বন্ধু শুয়েছিল, সেও কিন্তু উঠে পড়েন ওই বন্ধুর ঠান্ডার অনুভূতি হওয়ার কারণে। তিনি উঠে বললেন যে রাকিব, এই রাত্রিবেলায় ক্ষণক্ষণে শীতের মধ্যে এই যে ফ্যানটা এভাবে জ্বালালি আবার ফুল স্পিডে, এটা কি মশকরা করার সময়? তখন রাকিব উত্তরে বলল যে কি, আমি কি ফ্যান চালাইলাম? ফ্যান তো তুই ছাড়লি। তখন তার বন্ধু বলে, আমি কেন ফ্যান চালাবো? রাকিবও বলে, আমি কেন ফ্যান চালাবো? তখন তারা দুই বন্ধু মিলে তর্কাতর্কি শুরু করে দেয়। তর্কাতর্কি করতে করতে রাকিব এক পর্যায়ে দেখে যে লাইট খুব আলোতে চলছে এবং ফ্যানও খুব স্পিডে চলছে, কিন্তু বোর্ডে লাইটের সুইচ অফ, ফ্যানের সুইচও অফ। শুধু ডিম লাইটের যে সুইচটা ছিল ওইটা শুধু অন ছিল, আর বাকিগুলো সব অফ ছিল। এটা দেখে তারা দুজন খুব অবাক হন, কারণ এই একই দৃশ্য রাকিব হাসানের বন্ধুও খেয়াল করেন। তারা ভাবেন যে কী ব্যাপার, লাইটের সুইচ অফ, ফ্যানের সুইচ অফ, তাহলে এই লাইট এবং ফ্যান এত স্পিডে, যেমন ওদের মধ্যে কোনো একটা পাওয়ার চলে এসেছে। এভাবে তারা ফ্যান চলছে, লাইট জ্বলে আছে, কারণ কি, এখানে রহস্যটা কি হচ্ছে? এমতো অবস্থায় ওই যে মিনহাজ ছিল, যে টেক কেয়ার ছিল বাড়ির, ওই মিনহাজকে তারা ফোন দেওয়ার চেষ্টা করে। মিনহাজকে ফোন দেওয়ার কথা তারা ভাবলেও তারা মিনহাজকে ফোন দিতে পারেন না। মজার বিষয় হচ্ছে, তারা যখন খাওয়া দাওয়া করেন রাত্রিবেলা, তখন মিনহাজের নাম্বারটা তারা নিতে ভুলে যায়। এদিকে তাদের সঙ্গে যে ড্রাইভারটা এসেছিল, ওই ড্রাইভারটার বাড়ি ওইখানেরই প্রায় কিছুটা দূর, তবে কাছাকাছি ওইখানে একটা পর্যায়ে ওনার বাড়ি। এই কারণেই কিন্তু ওই ড্রাইভারটা তাদের সঙ্গে ছিল না রাত্রিবেলা। ড্রাইভার তার নিজের বাড়িতে চলে গিয়েছিল। ওই রাতে তখন সাথে সাথে রাকিব হাসান ভাই ওই ড্রাইভারকে ফোন করেন এবং ফোন করে ওই মিনহাজ ভাইয়ের নাম্বারটা তিনি কালেক্ট করেন। তারপর ওই মিনহাজকে তারা ফোন দেন। যেহেতু মিনহাজ ওই বাড়ির পাশেই থাকতো, তো ফোন দেওয়ার পর ওই রকম ঘটনা বলার পর মিনহাজ কয়েক মিনিটের ভিতরেই সে ওই বাড়িতে চলে আসে। মিনহাজ এসে ওই দরজার কড়া নাড়ে। যখন মিনহাজ ওই দরজাতে কড়া নাড়ছিল, তখন রাকিব হাসান ভাই এবং তার বন্ধু লক্ষ্য করেন যে সাথে সাথেই ওই লাইট এবং ওই ফ্যান মুহূর্তের মধ্যেই তারা দুইটা অফ হয়ে গেল। তারপর যখন ওনারা দরজা খুলে দিল, দরজা খোলার পর মিনহাজ ঘরে ঢুকলো এবং জিজ্ঞেস করলো যে স্যার, কি হয়েছে? তখন রাকিব হাসান ভাই সব ঘটনা মিনহাজকে খুলে বললেন। তখন মিনহাজ ভাই বললেন যে কই লাইট ফ্যান ঘুরছে, সবই তো এখন নিভে আছে, আপনারা কি দেখেছেন উল্টাপাল্টা কি জানি। এই কথা বলতে বলতে যখন রাকিব হাসান ভাই ওনার হাতে থাকা টর্চ লাইটটা অন করেন এবং অন করার পর যখনই মাথার উপর তিনি ধরেন, তখন অন্ধকার অবস্থায় সবাই দেখতে পান যে তখনও কিন্তু ওই ফ্যানটা ঘুরছিল খুব জোরে। তখন মিনহাজ ভাই একটু থতমত খেয়ে গেলেন। উনি বললেন, ও কিছু না, হতে পারে কোনো ইলেকট্রিসিটি লাইনে কোনো সমস্যা হয়েছে, তার জন্য এরকমটা হচ্ছে। আপনারা ঘুমান, আমি কালকে ইলেকট্রিশিয়ান এনে দেখব যে ওই লাইটের বা ফ্যানের কি হয়েছিল। মিনহাজ ভাইয়ের তখনকার ওই যে থতমত খাওয়া অবস্থা এবং ওনার যে হচকচানি যে একটা অবস্থা ছিল, ওইটা দেখে রাকিব হাসান ভাই এবং তার বন্ধু কিছুটা অবাক হন।
কিন্তু এটা যে আসলেই একটা প্যারানর্মাল একটা বিষয় ছিল, এই বিষয়টা কিন্তু তারা একবারের জন্য মাথায় আনেনি। যাই হোক, দরজা বন্ধ করার পর তারা শুয়ে পড়েন। মিনহাস ভাইও তার বাড়িতে চলে যান। ওই রাতে তখন আর কোনো ঘটনা ঘটেনি। পরের দিন সকালে নাস্তা করার পর রাকিব হাসান ভাইয়ের যে বন্ধু, উনি বলেন যে দোস্ত, আমার বাড়ি তো কাছেই, আর তাছাড়া তো আজকে ক্যাম্পেইনের মধ্যে কোনো রকমের কাজও নেই বেশি। তো আমি চাচ্ছি যে এখন আমি একটু বাড়িতে যাব, বাড়িতে একটু কাজও আছে, এবং কালকে থেকে আমরা ফুল স্পিডে কাজ করব দুজন মিলে। আমি কালকে সকালবেলা আসবো অফিসে, তুই একাই থাক, তোর কি কোনো অসুবিধা হবে? তখন রাকিব হাসান ভাই এক চলকে বলল যে না, আমার কি অসুবিধা হবে, কোনো অসুবিধা হবে না, তুই যা, কোথায় যাবি। তো উনি চলে যান। ওদিকে ওই মিনহাস ভাই যে কেয়ারটেকার, সেও এসে রাকিব হাসান ভাইকে বলছে যে ভাই, আজকে আমার বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা রয়েছে, তো আজকে আমি আপনাদেরকে একটু সময় দিতে পারবো না, তবে আমার বউ আছে, সে আপনাদেরকে রান্না করে এসে দিয়ে যাবে। এর মধ্যে কোনো সমস্যা যদি হয় তাহলে বলবেন, আমি সন্ধ্যার পর আসব। এই বলে মিনহাস ভাইও ওনার কাছ থেকে চলে যান। রাকিব হাসান ভাই তখন ওই বাড়িটাতে একদম একা হয়ে যান, কেননা তিনি ওইখানে নতুন মানুষ, আশপাশে কাউকে চিনেন না, আশপাশে কোনো মানুষও নেই, এত বড় একটা বিশাল বাড়ির মধ্যে তিনি রয়েছেন। সারাটা দিন তিনি একাই কাটান। তবে সন্ধ্যার পর ওনার একাকিত্ব বোধটা অনেকটা বেড়ে যায়, যার কারণে ওনার সাথে থাকা ল্যাপটপটি নিয়ে ব্যালকনির এক কোনায় বসে পড়েন এবং ওইখানে একটি হিন্দি মুভি দেখতেছিলেন। ওদিকে ওই মিনহাস ভাইয়ের যে ওয়াইফ, তিনি কিচেনে রান্না করছিলেন গেস্টদের জন্য। তো ব্যালকনিতে বসে মুভি যখন দেখছিলেন, হঠাৎ রাকিব হাসান ভাই তার নিজ কানে শুনতে পারেন যে তার খুব কাছাকাছি, বা এটা বাইরে হবে সম্ভবত, যে শুকনো পাতার মর্মর শব্দ। তো আমরা জানি যে শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় এবং আর্দ্রতার অভাবে ওই পাতাগুলো গাছ থেকে একবারে ঝরে পড়ে যায় এবং শুকিয়ে যায়। মনে হচ্ছিল যে ওই পাতার ওপর দিয়ে কোনো মানুষ হেঁটে যাচ্ছে, এবং ওই পাতার যে মর্মর শব্দটা, ওই শব্দটা রাকিব হাসান ভাইয়ের কানে চলে আসছে। তো শুরুর দিকে তিনি ওই পাতার আওয়াজটাকে এতটা গুরুত্ব দেননি, আর ওই পাতার আওয়াজটা গভীরভাবে শুনতে পারার কারণ হচ্ছে ওনার কানে তখন হেডফোন ছিল না। তিনি ওনার যে ল্যাপটপের মধ্যে যে মাইকটা ছিল, তো ল্যাপটপের যে সাউন্ড, এটা তো এত বেশি জোরে হয় না, যার কারণে তিনি সহজেই ওই পাতার মর্মর শব্দটা ওনার কানে ক্রপ করতে পারেন। তো উনি প্রথমে মনে করেন যে হইতে পারে যে কোনো কুকুর বা বিড়াল ওই দিক থেকে হেঁটে যাচ্ছে পাতার ওপর দিয়ে, তাই হয়তো মচমচ শব্দ হচ্ছে। কিন্তু উনি আরেকটু ভালো করে দেখার চেষ্টা করেন, ল্যাপটপের ওখান থেকে ওনার চোখটা ঘুরিয়ে নেন এবং বাইরের দিকে ওনার দৃষ্টিটা আকর্ষণ করেন। কিন্তু তিনি ওই অন্ধকারের মধ্যে ওইখানে কাউকে দেখতে পান না। ব্যালকনির ওই সাইডটা প্রচুর পরিমাণে অন্ধকার ছিল, ওইখানে কোনো রকমের লাইটও লাগানো ছিল না। যাই হোক, উনি আবার ওনার মুভি দেখায় মন দেন। বেশ কিছু সময় পর তিনি হুট করে চমকে উঠলেন। তার কারণ হচ্ছে তিনি তখন শুনতে পান যে ওই যে পাতার দিকে যে মচমচ আওয়াজটা আসছিল, ওই পাতার উপরে কেউ একজন ভারী কোনো জিনিস ধপাস করে ফেলে দিয়েছে, এরকম একটা শব্দ ভয়ঙ্করভাবে ওনার কানে আসছিল। এই জন্য উনি ধর্মর করে ওঠে যে কী ব্যাপার, কী পড়লো এখানে। উনি চিন্তা করলেন যে গাছের ডালপালা ভেঙে পড়লো নাকি। কিন্তু ওনার মোবাইলে যে টর্চ লাইট চালিয়ে তিনি দেখতে পান যে যতটুকু দেখলেন যে কোনো ডাল তো ভেঙে পড়েনি, আর যে পরিমাণে শব্দটা হচ্ছিল, ওই শব্দটা প্রায় যদি 1 থেকে 1.5 মণ কোনো একটা জিনিস উপর থেকে নিচে ধপাস করে পড়ে, তাহলে হইতে পারে যে এরকম শব্দ হতে পারে, এরকম একটা শব্দ ছিল। কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তিনি যখন কিছু পাচ্ছিলেন না, তখন তিনি ভাবলেন যে কী ব্যাপার, এটা কী হতে পারে। তখন তিনি বাড়িতে চলে আসেন এবং কিচেনে যান। গিয়ে দেখেন কেয়ারটেকার মেহনাজ ভাইয়ের ওয়াইফ তিনি রান্না করছেন। রাকিব হাসান ভাই বলেন যে আপা, আপনি কি একটু আগে বাহিরে হাঁটাহাঁটি করেছিলেন? উনি একসাথে বলে উঠলেন যে না তো, আমি তো এখানে রান্না করছি কিচেনে, বাহিরে কেন হাঁটাহাঁটি করব আমি।
তখন মিনহাজ ভাই আবারও উত্তরে বললেন যে একটু আগে যে বাহিরে ধপাস করে একটা শব্দ হয়েছিল, মিনহাজ ভাই কি বাড়িতে এসেছেন অথবা উনি কি কোনো জিনিসপত্র নিয়ে এসেছেন যেটা পড়ে যেতে পারে? তখন ওই আপা বলেন যে না তো, উনি তো এখনও আসেনি। তখন রাকিব হাসান ভাই একটু ক্লিয়ার হওয়ার জন্য তিনি মিনহাজ ভাইকে ফোন দেন। ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে উনি কোথা। মিনহাজ ভাই তখন উত্তরে বলেন যে উনি এখনও অনেকটা দূরে আছে, ওনার আসতে অনেকটা দেরি হবে, কারণ উনি তখন বাড়ি থেকে বেশ কিছুটা দূরের পথে ছিল। রাকিব হাসান ভাই চিন্তা করেন তাহলে এই শব্দটি কোত্থেকে এলো। উনি কিছু মিলাতে পারছিলেন না তার হিসাব। কিছু সময় পর মিনহাজ ভাই বাড়িতে আসেন। আসার পর ওনাকে সব কিছু খুলে বলা হলো। তখন উত্তরে মিনহাজ ভাই বললেন যে ও কিছু না, শীতকাল তো, এর জন্যই বাইরে পাতা ঝরে পড়ে এবং ওই পাতার মধ্যে কিছু শব্দ হতে পারে, হলে হতেও পারে। আর তাছাড়াও এখানে বাতাসের শব্দের কারণে পাতার মরমর মুসমুসানি আওয়াজটা শোনা যায়। আপনি এমনিই শুনেছেন, এটা আপনার মনের ভুল। কিন্তু রাকিব হাসান ভাই তখন বুঝতে পেরেছিলেন যে এটা আসলে তার মনের ভুল ছিল না। উনি কিছুটা ভয় পাচ্ছিলেন এবং রাকিব হাসান ভাই মিনহাস ভাইকে বলেন যে আজকে রাতে উনি যেন মিনহাস ভাইয়ের সঙ্গে একই রুমে আজকে যেন ঘুমিয়ে থাকেন। যেহেতু আজকে তার বন্ধু তার সাথে নেই, তিনি ভয় পাবেন। তো মিনহাজ ভাই ওনার সঙ্গে থাকতে রাজি হয়েছেন এবং রাকিবুল হাসান ভাইয়ের সঙ্গে ওই দিন ওই রাত্রিবেলা ঘুমান। তবে ওই রাতে কোনো রকমের সমস্যা তাদের সামনে উপস্থাপন হয়নি। তো পরের দিন সকালবেলায় রাকিব হাসান ভাইয়ের ওই বন্ধুরা চলে আসেন এবং ওনার সঙ্গে করে আরও একজন বড় ভাইকে নিয়ে আসেন, যিনি ওনার ক্যাম্পের কাজটাতে সহযোগিতা করবেন বলে। সারাদিন তারা ক্যাম্পেইনের কাজে ব্যস্ত ছিলেন। রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর তারা সবাই শুয়ে পড়েন। তারা একই রুমে ঘুমিয়েছিলেন। রাত প্রায় 12:30টার দিকে হঠাৎ ওই বড় ভাইটি ডাকাডাকি শুরু করে দেন, এই রাকিব, রাকিব, এই রাকিব, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, দেখো কিসের যেন শব্দ শোনা যাচ্ছে, তাড়াতাড়ি উঠো। রাকিব হাসান ভাই এবং ওনার বন্ধু তারা দুজন উঠে বসে পড়েন। কি হয়েছে? চলো তো বাইরে, কিছু একটা শব্দ শোনা যাচ্ছে খুব ভয়ঙ্করভাবে, মনে হচ্ছে কেউ বসে বসে কাঁদছে বাইরে। তখন তারা তিনজন মিলে ব্যালকনির পাশ দিয়ে গেলেন। তখন তারা স্পষ্টভাবে শুনতে পেলেন যে একজন বৃদ্ধ বয়সের বয়স্ক মানুষ গুংড়িয়ে গুংড়িয়ে কাঁদছে, কিন্তু তাকে স্পষ্ট মুখটা দেখা যাচ্ছে না। তবে তারা এমন কান্নার আওয়াজটা শুনতে পান যেটা মনে হচ্ছিল যে এটা প্রায় আমাদের অনেক কাছে চলে আসছে ওই আওয়াজটা। তারা ভাবছে যে 10 থেকে 12 ফিট জায়গার মধ্যে দূরত্বর মতো হবে যে ওই আওয়াজটা বাজছে। যেহেতু তারা বায়োকেমিস্ট ছিলেন আর সায়েন্সের স্টুডেন্টও ছিলেন তারা, আর এর জন্যই একটা শব্দ কতটুকু দূর থেকে আসতে পারে এটা কিন্তু তারা পর্যবেক্ষণ করতে পারে অনেকটা। তখন তারা বুঝতে পারেন যে এই শব্দটা বাড়ির বাইরে থেকে আসছে না, বরঞ্চ বাড়ির ভিতর থেকে এই শব্দটা আসছে। তখন ওই তিনজন ব্যালকনি থেকে নেমে আসেন এবং তারা খুঁজতে থাকেন যে কোথায় হচ্ছে এই শব্দ। ওনারা যখন নিচে নামেন তখন তারা বুঝতে পারছিলেন যে এই যে ভয়ঙ্কর কান্নার শব্দটা এটা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সরতে সরতে এই শব্দটি হঠাৎ করে মিলিয়ে যায়। ওনারা খুঁজে পান না যে এই শব্দটার উৎসটা কী ছিল। এরপর তারা তিনজন ঘরে আসেন এবং ঘুমিয়ে পড়েন। এরপর আর এরকম কোনো ঘটনা ঘটেনি। তো ক্যাম্পিং শেষেই রাকিব হাসান ভাই, ওনার বন্ধু এবং ওই যে পাশে থাকা বড় ভাই, ওনারা ওই বাড়ি থেকে বের হয়ে বেশ কিছু একটা দূরে একটা চা দোকান ছিল, চায়ের দোকান, ওই চায়ের দোকানে গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞেস করলেন যে ওই বাড়িটার বিষয়ে। তখন ওই চায়ের দোকানের দোকানদারটি বলেন যে যে জায়গাটাতে ওই বাড়িটা নির্মাণ করা হয়েছে বহু আগে এই জায়গাটিতে একটি বড় শ্মশান ছিল, যে শ্মশানের মধ্যে অনেক মানুষকে পোড়ানো হতো। এখানে একটা হিন্দু গোষ্ঠীও ছিল, যার কারণে এখানে মানুষজন পোড়ানো হতো অনেক বেশি। এরপর এটি আস্তে আস্তে একটি পরিত্যক্ত শ্মশান হিসেবে গড়ে ওঠে
এখানে আরও আগে অনেক বড় বড় গাছপালা ছিল, কিন্তু এখনও আছে, যেটা আপনারা দেখছেন। এই বাড়ির মালিক অত্যন্ত সস্তা দামে এই জায়গাটি কিনে নেন এবং এই সুন্দর বাড়িটি তিনি এখানে তৈরি করেন। হঠাৎ হঠাৎ উনি কয়েকদিনের জন্য এখানে আসেন, আবার চলে যান, আর বিভিন্ন সময় গেস্টরা আসে ওইখানে আর কি। এটি ওই দোকানদার রাকিবুল হাসান ভাইকে বলেন, তবে ওই দোকানদার ওই যে প্যারানর্মাল বিষয়টা ছিল এটা তিনি বলতে চায় না, তিনি ওই বিষয়টা চেপে যান, ঠিক যেমনটি বাড়ির কেয়ারটেকার মেহনাজ ভাই চেপে গিয়েছিল। কিন্তু উভয় দুইজনের আচরণে তারা বুঝতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে, এই ঘটনাগুলোকে কিন্তু তারা এক্সট্রিম লেভেলে কোনো ভয় পাননি। তবে তারা এতটুকু বুঝতে পারেন যে এটা খুব ভয়ঙ্কর একটি প্যারানর্মাল ঘটনা ছিল। ওখান থেকে চলে আসার পরেও তারা ওই ঘটনাগুলোর কথা মনে পড়ে, তারা আজও তারা ভয়ে শিহরিত হন। এটি ছিল প্রিয় লিসেনার্স আমাদের আজকের প্রথম ঘটনা। দেরি না করে চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় ঘটনাটিতে। তবে এর আগে প্রথম ঘটনাটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। তো আমরা কোনো রকমের দেরি না করে চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনাটিতে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে দ্বিতীয় যে স্টোরিটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে যাচ্ছি, সেই স্টোরিটি প্রথমটার থেকে আরও অনেক বেশি জোরালো এবং ভয়ানক হতে চলেছে। তো এই মুহূর্তের ঘটনাটি আপনাদের মাঝে যে শেয়ার করব, ওই ঘটনাটি আমাকে একজন শেয়ার করেছেন, ওনার নাম হচ্ছে হাফিজউদ্দিন ভাই। হাফিজউদ্দিন ভাই তিনি খুব দরিদ্র একজন মানুষ। তিনি কৃষিকাজ করে ওনার সংসার চালান, ওনার 3-4 জন ছেলে মেয়ে আছে। যাই হোক, হাফিজ মিয়ার যে পরিবারগত যে একটা দিক আছে, ওই দিকটা আপনারা অনেকে যদি জানেন তাহলে কিন্তু শিহরিত হবেন। এর জন্য হাফিজ ভাইয়ের যে পরিবারগত দিকটা আমি একটু বলে নিতে চাই। হাফিজ ভাইয়ের যে একটা ধারা ছিল, যেমন দাদা, দাদার বাবা এবং হাফিজ ভাইয়ের যে ওপরের নিচের লেভেলের গোষ্ঠীগুলো ছিল, এদের মধ্যে শোনা যেত যে মানুষ ফাঁসি নেওয়ার জন্য অত্যন্ত উঠে পড়ে লাগতো। মানুষ মৃত্যুর জন্য তাদের যে গোষ্ঠীটা ছিল পাগল হয়ে যেত। এই যে শিহরিত একটি ঘটনা প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি একটা প্যারানর্মাল বিষয় যেটি ভাবতে বাধ্য করে মানুষকে। এমনই একটি ঘটনা আপনাদের মাঝে আমি এখন উপস্থাপন করতে যাচ্ছি। তো এই ঘটনাটি প্রথমটি আমি আপনাদের মাঝে শেয়ার করব হাফিজ ভাইকে দিয়ে। হাফিজ ভাই হচ্ছেন তিনি ওনার বয়স হবে প্রায় 65 থেকে 70 এরকমের ভিতরে হবে, প্রায় বৃদ্ধ। তবে বৃদ্ধ হয়ে গেলেও তিনি বৃদ্ধ না, তিনি এখনও ইয়ং বয়সের রয়েছেন, মানুষ যুবক মানুষের মতো। তিনি যে ধান খেতে কাজ করেন, ওই ধান খেতে কাজের যে চর্চাটা, এটা একটা ইয়ং বয়সের ছেলেও ওনার সঙ্গে কাজ করে পারবেন না। তো এর যথেষ্ট পরিমাণে কারণও রয়েছে। হাফিজ ভাইয়ের যে ঘটনাটি সেটা বলার আগে আমরা চলে যাব আজ থেকে হাফিজ ভাইয়ের যে দাদা ছিলেন ওনার ঘটনাটিতে। হাফিজ ভাইয়ের দাদা, ওনার অনেক ক্ষেত ছিল, যে ক্ষেতগুলো ভাগাভাগি হতে হতে হাফিজ ভাইয়ের এখন অনেক ক্ষেত, অনেক ফসল এবং অনেক জায়গা জমি রয়েছে। তখনকার সময়, অনেক আগের সময়, প্রায় আজ থেকে 100-150 বছর আগের ঘটনা এটি। হাফিজ ভাইয়ের দাদা তিনি খুব ভালোই চলছিল। তিনি মাঝে মাঝে ফাঁসি নেওয়ার জন্য বিগড়ে উঠতেন। তার কারণ হচ্ছে হাফিজ ভাইদের ওই পরিত্যক্ত ফসলের ক্ষেতটি, যে ক্ষেতটির রহস্যটা আপনারা মাঝখানে বুঝতে পারবেন। ওই যে ফসলের ক্ষেতটা রয়েছে, ওই ক্ষেত যদি কোনো মানুষ বা কোনো ব্যক্তিবর্গ ওই ক্ষেতটা ফসল ফলন করে থাকে, তাহলেই ভুগতে হতো ওই ব্যক্তিটাকে নানান ধরনের শিকার,
নানান ধরনের অভিযোগ এবং তার ডিপ্রেশন, এরই মধ্যে তার যে বেঁচে থাকার স্বাদটা ওইটা মানে মিটে যেত, ওইটা উঠে যেত তার উপর থেকে। এমনই একটি ঘটনায় হাফিজ ভাইয়ের দাদা তিনি আক্রান্ত হন। ওই ক্ষেতটা যে ছিল, ওই ক্ষেতের মধ্যে আগে, অনেক আগে তখনকার সময় হিন্দুরা পূজা দিত। পূজা দিয়ে ওইখানে তারা ওই যে পূজার লাস্ট ডেতে তারা যে তারা দেবীকে ফেলে দেয় পানিতে, বিশেষ একটা পুকুরে ফেলা হয়। ওই পুকুরটা ছিল ওই ক্ষেতের মধ্যে। তার পরিবর্তে হাফিজ ভাইয়ের দাদা ওই ক্ষেতটা কিনে নেন। তবে এই কেনার আগে এটা একটা পুকুর ছিল, যে পুকুরটা বেশ গর্ত ছিল। এই পুকুরের মধ্যে এরকম অনাকাঙ্ক্ষী কাজকর্ম করা হয়ে থাকতো। এরই জন্য এই পুকুরটা হয়ে ওঠে একটি বিষাক্ত পুকুর। এই বিষাক্ত পুকুর হওয়ার কারণে ওই পুকুরের মালিক তিনি ভাবলেন যে পুকুরটাকে বিক্রি করে দিবেন। তখন ওই সময়কালে কিন্তু ওই পুকুরটাকে কেউ কিনতে চায় না। খুব সস্তা দরে তিনি পুকুরটা বেচে দিবেন বলেছিলেন সবাইকে। পুরো গ্রামে তিনি ডুল পিটান এবং বলেন যে ওনার এই পুকুরটাকে তিনি বিক্রি করে দিবেন। তখন গ্রামের অনেক মানুষ এটা জানতে পারে, তবে জানতে পারলেও কারো কোনো কিছু করার আশা ছিল না। কেননা এই যে গ্রামটা ছিল, ওই গ্রামটার নাম হচ্ছে মুকশেদপুর গ্রাম। ওই গ্রামের যে ব্যক্তিবর্গরা ছিল তাদের অনেক টাকা পয়সা ছিল আগেকার মানুষের। তারা চাইলেই কিন্তু এই পুকুরটাকে ক্রয় করে নিতে পারত, কিন্তু তারা এটাকে ক্রয় করতে চায় না। তার কারণ হচ্ছে এই যে পুকুরটা, ওইটাকে তারপর মাটি ভরানো হয়েছিল। মাটি ভরানোর পর ওইখানে নাকি আরও 2-3 জন মানুষ মারা গিয়েছিল রাত্রিবেলা হেঁটে যাওয়ার সময়। এই ঘটনারই পরিপ্রেক্ষিতে মানুষ ওই যে জায়গাটা ছিল ওইটাকে মানুষ একটা অভিশপ্ত পুকুর হিসেবে বাছাই করেন, যেটা এখনও একটা অভিশপ্ত ক্ষেত হিসেবে রয়েছে। তো ওই ক্ষেত যখন ফসল ফলানো হতো, খুব ভালো ফলন হতো ওই ক্ষেতের মধ্যে আগেরকার সময়। তখন মানুষজন অবাক হতেন এবং হাফিজ ভাইয়ের দাদাও ওই কাজে লিপ্ত হন। তিনি অনেক অবাক হন যে ওই ক্ষেতের মধ্যে এত পরিমাণে ধান হয়, এত পরিমাণে ফসল হয়। এই ক্ষেতটা যদি এত কম দরে যদি কিনে নিতে পারি তাহলে বেশ পরিমাণে লাভ হবে। এইভাবে হাফিজ ভাইয়ের দাদা যা করলেন, তিনি ওই ক্ষেতটাকে কিছু পয়সার বিনিময়ে তিনি ক্রয় করে নিলেন এবং ওই ক্ষেতের মধ্যে প্রথমবারের মতো তিনি ধান ক্ষেত চাষ করলেন। তবে তিনি এর আগে এটাও লক্ষ্য করতে পেরেছেন যে এই ক্ষেতের যে মালিক ছিল, সেই মালিক বাড়িতে থাকতেন না, তিনি থাকতেন অন্য একটি জেলায়। যার কারণে ওনার যে ছোট ভাই ছিল সে ওই ক্ষেতটা দায়িত্ব পালন করতো। তবে ওই ছোট ভাইটা মাঝে মধ্যে ওই যে বললাম না, প্যারানর্মাল যে বিষয়টা তার সাথে ঘটতো সেটা করতো। তবে মানুষ এটাকে এত বেশি পাত্তা দিত না। মানুষ ভাবতো যে হতে পারে এটা হয়তো তার কোনো জিন বা কিছু প্রেত বর করেছে। তবে আসলেই কি তাই? জিন বা প্রেত বর করার কারণেই কি এই ছেলেটা এভাবে মৃত্যুর মতো একটি পথকে বেছে নেয়? কিন্তু যখনকার মানুষের যখনকার বুঝ, এটাই আর কি। হাফিজ ভাইয়ের দাদাও ওই ক্ষেতটা কিনেন। প্রথমবারের মতো যখন ওই ক্ষেতে জ্বালা লাগান তিনি একটা স্বপ্ন দেখেন। ওই স্বপ্নটা ছিল খুব ভয়ানক হাফিজ ভাইয়ের দাদার জীবনের। তিনি স্বপ্নে দেখেন যে ওনাকে কেউ এসে বলছে যে তুমি আমার ক্ষেতটা ছেড়ে দাও, আর এই ক্ষেতের মধ্যে কোনো দিন কোনো ফসল উৎপাদন করতে পারবে না। এই ক্ষেতটাকে যদি ফসল উৎপাদন করো তুমি, তাহলে তোমার খবর আছে বলে দিলাম। এই বলে হাসতে হাসতে চলে গেল অবয়বটি, যে অবয়বটি হাফিজ ভাইয়ের দাদার স্বপ্নের মধ্যে সামনে এসেছিল। তখন হাফিজ ভাইয়ের দাদা পুরো গ্রামবাসীকে জানিয়ে দেন যে উনি একটা স্বপ্ন দেখেছেন এরকম এরকম, এখন তিনি ওই ক্ষেতটাকে আবার বিক্রয় করে দিতে চান। তবে না, ওই ক্ষেতটার এরকম ঘটনাবলী শোনার পর মানুষ ওই ক্ষেতটাকে আর কিনতে চায় না। এইভাবে হাফিজ ভাইয়ের দাদা একটা ফসল যখন হয়ে পড়ে ভুলে ভুলে, তিনি ওই ফসলটাকে কেটে বাড়িতে নিয়ে আসেন
এবং ওই ফসলটাকে বাড়িতে নিয়ে আসার পর ওনার সাথে ঘটে আরও একটি বিরল কাহিনী। হাফিজ ভাইয়ের দাদা তখন ওই ক্ষেতের যে ধানগুলো ছিল ওই ধানগুলো ভালো করে নিচ্ছিলেন, বাড়িতে আনছিলেন। ধানগুলোকে তখনকার সময় যথারীতিভাবে চাল বানান এবং ওই চালটা খাওয়ার পর যে ওনার পরিবারে একটি কাল নেমে আসবে সেটিকে তিনি কখনো কল্পনা করেছিলেন? ওনারা খেতে লাগলেন ওই ক্ষেতের ধানগুলো। আস্তে আস্তে খেতে খেতে যখন এক পর্যায়ে ওই চালগুলো শেষ হয়ে যাবে প্রায়, তখন ওই দিন হাফিজ ভাইয়ের দাদি দেখেন যে একটি স্বপ্ন, যে স্বপ্নটা পুরো গ্রামকে ওই দিনের মতো জানিয়ে দেন আবারও। তিনি স্বপ্নে দেখেন যে ওনাকে কোনো এক অশরীরী এসে বলছে যে এই ক্ষেতের ধানগুলো ফলিয়ে তোমরা খাওয়াটা একদম ঠিক হয়নি, একা একা কেন খেয়েছো? আমাদের জন্য কিছু ভোগ দিতে পারোনি তোমরা? তোমাদের খুব বড় ক্ষতি হবে, তোমরা আমাদের সঙ্গে খুব খারাপ কাজ করেছো। এই কথাটি শোনার পর তাদের পরিবারে নেমে আসে আরও একটি আতঙ্ক, যে আতঙ্কটির প্রভাবটা তারা ভাবছিলেন যেরকমটা হতে পারে ঠিক তেরকমটাই হয়ে পড়ে। হাফিজ ভাইয়ের দাদা গাছে গোছে ফাঁস নেওয়ার জন্য তিনি মেতে ওঠেন। তিনি যে গাছ দেখতেন সেই গাছের মধ্যে তিনি ফাঁসি নেওয়ার জন্য চেষ্টা করতেন। এমনকি শুধু ওনার দাদাই নয়, ওনার যে ছেলে ছিল হাফিজ ভাইয়ের যে বাবা, উনিও কিন্তু একই পরিমাণে প্যারানর্মাল একটা বিষয়ে ওনারা দুজন আক্রান্ত হয়ে পড়েন। দুজনের যে বেঁচে থাকার যে একটা মজার স্বাদ, ওই স্বাদটুকু ওরা হারিয়ে ফেলেছিল। এভাবে চলে অনেক দিন। তখন হাফিজ ভাইয়ের বাবা, ওনার সাথে যে ঘটনাটি ঘটে, ওই হাফিজ ভাইয়ের দাদা যখন মারা যায় এর পরবর্তীতে হাফিজ ভাইয়ের বাবা ওই ক্ষেতটা চাষ করেন। তখন হাফিজ ভাইয়ের দাদা না করেছেন যে ওই ক্ষেতের মধ্যে কোনোদিন চাষ না করার জন্য। এর পরিবর্তেই হাফিজ ভাইয়ের বাবা ওই ক্ষেতের মধ্যে চাষ করেন। এটা প্রায় আজ থেকে অনেক বছর আগের, 50-60 বছর আগের কাহিনীটা। তখন হাফিজ ভাইয়ের বাবার সঙ্গেও সেম কাহিনী ঘটে। যে ঘটনাটি হাফিজ ভাইয়ের বাবা যখন ওই ক্ষেতটাকে হাল চাষ করেন গরু দিয়ে, হাল চাষ করার পর যখন তিনি বাড়িতে আসেন তখন উনি দেখতে পান যে ওনার পা থেকে রক্ত ঝরছে। তবে কিভাবে, কারা ওই পায়ের মধ্যে আঘাত করেছে সেটা তিনি বলতে পারেন না। আশপাশে অনেক মানুষজন জড়ো হয়। এত একটা বড় রকমের কাটা দাগ দেখার পর সবার মাথা নষ্ট হয়। সবাই ভাবছিলেন যে পায়ের যে রগগুলো ছিল রগগুলো হয়তো কেটে গিয়েছে, এখন কি করা যায়? ভালো কোনো হাসপাতালও তখন ছিল না। নর্মাল একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরই মধ্যে হালকা চিকিৎসার মধ্যে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে তখন উনি যে সুস্থ হয়ে ওঠেন এটা শেষ কিন্তু এখানেই হয়নি। ওই যে প্যারানর্মাল বিষয়টা ছিল এটা কিন্তু আরও ঘাবড়ে ওঠে। তিনি যখন হাল চাষ করেন, হাল চাষ করার পর কামলা দিয়ে ওই ক্ষেতে ধান রোপণ করায়, তখন ওই কামলাদের মধ্যে একজন মানুষ মারা যায় ওই ক্ষেত রোপণ করার সময়। সেটাও সচরাচর পুরো এলাকাকে ছুঁয়ে দেয় যে ওই ক্ষেতের মধ্যে ধান ক্ষেত লাগানোর জন্যই ওর মৃত্যু হয়েছিল। যাই হোক, ওই ছেলেটার মৃত্যু হয়, ইয়ং বয়সের একটি ছেলে, সে বিয়ে করেনি, তার মৃত্যু হয়ে পড়ে হঠাৎ। এমনইভাবে হাফিজ ভাইয়ের বাবা তিনি যখন সুস্থ হন, পা ভালো হয়, তখন তিনি আবারও যান ওই ক্ষেতে, গিয়ে দেখেন যে শীতের মৌসুম, অগ্রহায়ণ মাসের ধান, অনেক ফসল হয়েছে। অন্যান্য ক্ষেত থেকে ওনার ক্ষেতে অনেক পরিমাণে ফসল হয়েছে। পরিত্যক্ত একটা ফসলের জমিন, অনেক বছর পর তিনি চাষ করেছেন এবং ওই চাষকৃত জমিতে অনেক রকমের ফসল হয়েছে, যেটা দেখার পর হাফিজ ভাইয়ের বাবা অনেকটা খুশি হন এবং তিনি ভাবলেন যে এবার আমাদের খুব ভালো একটা লাভ হবে। এই ভেবে তিনি যা করলেন, তিনি ওই আধা পাকা ধান ক্ষেতগুলোকে কাটা শুরু করে দিয়েছেন। কাটতে কাটতে তিনি অর্ধেকটা কেটে ফেলেছেন
অর্ধেকটা যখন কেটে ফেলেছেন তখনই তিনি কিছু একটা লক্ষ্য করতে পারেন। তিনি শুনতে পান ঠিক দুপুরবেলা মাথার উপর সূর্যটা উঠে আসে এবং আশপাশটা খুব নীরব, থমথমে আবহাওয়া, বাতাস যেন নেই, রৌদ্রের মধ্যে কুয়াশা চাপা পড়েছে, এরকম একটা অবস্থা তিনি শুনতে পান। উনি যে যে লাইনটা ধরে তিনি ধান ক্ষেত কাটছেন ওই লাইনের সামনে গুনগুন গুনগুন শব্দ করে কেউ একজন কান্না করছে। তবে কান্নাটা একজনের বললে হবে না, ওইখানে মনে হচ্ছিল তখন ওনার কাছে দলবদ্ধভাবে কয়েকজন মানুষ বসে এখানে কান্না করছে। তাদের কান্না শোনার পর উনি অবাক হন এবং ভাবলেন যে কী ব্যাপার, এখানে কে কান্না করে। উনি কৌতূহলবশত ওইটা দেখার জন্য যান ওইখানে, কিন্তু এগানোর পর উনি যা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। ওইখানে গিয়ে দেখতে পান যে ওইখানে কিছু কঙ্কাল, মানুষের মাথার কঙ্কাল প্রায় 8-10টা হবে ওই ধান ক্ষেতের পালাটিতে পড়ে আছে। এমনকি ওই ক্ষেতটাকে আজ থেকে 3 মাস আগে রোপণ করা হয়েছে। এই ক্ষেতের ভিতরেই আবার এই নতুন কঙ্কালগুলো কোথা থেকে আসলো, তাও আবার এগুলো মানুষের কঙ্কাল, ভাবা যায়। তিনি ওই কঙ্কালগুলো দেখে একছুটে বাড়িতে চলে আসেন। গ্রামবাসী অনেক মানুষকেই তিনি এই কথাটি বলেন। ওনার সঙ্গে মানুষজন খেতে যায়, গিয়ে দেখতে পারেন যে ওইখানে আসলেই কঙ্কাল রয়েছে। একটা কঙ্কাল একজন সাহসী লোক হাতে নিলেন, নিয়ে বললেন যে আমাদের যে গ্রামের কবিরাজ আছেন ওনার কাছে নিয়ে যাবো এই কঙ্কালটিকে নিয়ে। তখন কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ কঙ্কালটি দেখেন, দেখে তিনি একটা যজ্ঞ বসেন। ওই যজ্ঞতে তিনি যা যা ধরা পড়লো তিনি বললেন যে ওই যজ্ঞের মধ্যে তিনি দেখতে পারলেন, সেটা পরবর্তীতে মানুষকে খুলে বলেছেন। তিনি দেখতে পেরেছিলেন যে এই যে একটা মানুষের মাথা, এটা কোনো নতুন মাথা নয়, এটি বহু আগে একজন মানুষের মাথা, যে মানুষ আজ নয় অনেক আগে মারা গিয়েছেন, সেই মানুষের মাথাই এটি। তবে ওই কবিরাজকে আরও কয়েকটা মাথার কথা বলা হলে তিনি বলেন যে ওই মাথাগুলো নিয়ে আসার জন্য। তখন কয়েকজন মানুষ গিয়ে সবগুলো মাথা নিয়ে আসেন এবং কবিরাজের হাতে সবগুলো মাথা তুলে দেন। কবিরাজ যজ্ঞ করেন। যজ্ঞের পর তিনি যেটা বললেন সেটা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তিনি বলছিলেন যে এই যে মাথাগুলো, এই মাথাগুলো হচ্ছে একটি গোষ্ঠীবর্গ। আপনারা দেখুন এই যে মাথাগুলোর চোখের যে আইকনটা, ওই আইকনটা সবগুলো সেম। এর মানে নির্দেশ কী করছে, এই কঙ্কালের যে মাথাগুলো, ওই মাথাগুলো সেম এবং একই গোষ্ঠীর মানুষ যারা বহু বছর আগে মারা গিয়েছেন, তাদের মুন্ডুটা এখানে পড়ে আছে। কিন্তু কেন বা কারা এই মাথাগুলো, এই বহু বছর আগের মাথাগুলো এখনের সময় এসে ফেলে দিয়ে যাবে, এটাই ছিল ভাববার বিষয় প্রকৃতি। তো এটা কিন্তু ভাবতে ভাবতে মানুষ ওই গ্রামে খুব একটা ভয়ের আতঙ্কে চলে যান। রাত্রিবেলা যে কজন মানুষ বের হতো সে কজন মানুষও কিন্তু আর বের হয় না ভয় পেয়ে। তখন একদিন হাফিজ ভাইয়ের বাবা যা করলেন, তিনি বাড়ি থেকে বের হলেন। এর আগে আরেকটি কথা বলা যায় যে উনি যে ধান ক্ষেতটা কাটছিলেন, ওই ধান ক্ষেতগুলো কামলা দিয়ে কাটিয়ে তিনি বাড়িতে নিয়ে এসেছিলেন। তখন আর কারো কোনো সমস্যা হয়নি এবং তিনি যেটা ভাবলেন যে ওই ক্ষেতের যে ধান, ওই ধানগুলো থেকে যতটুকু হবে এর মধ্যে একাংশ থেকে তিনি 3 রাস্তার মোড় দেখে তিনি বুক দিয়ে দিবেন, এই কল্পনা ছিল ওনার। তো হাফিজ ভাইয়ের বাবা একদিন হাঁটছিলেন ওই ক্ষেতের পাশ ধরে। সন্ধ্যার পর তিনি ওই ক্ষেতের আরও 3টা ক্ষেত পরে তিনি ওইখানে মূলার চাষ করেছেন। যে মূলাগুলো
অনেক পরিমাণে হয়েছিল। ওই মূলাগুলোকেই তিনি রাত্রিবেলা পাহারা দেওয়ার জন্য ওইখানে গিয়েছিলেন, যেহেতু চোর চোরটায় ভরা, এরই জন্য আর কি তিনি পাহারার জন্য গিয়েছেন। তখন তিনি পাহারা দিচ্ছেন, এমনই সময় তিনি যেটা দেখতে পান সেটা হচ্ছে ওনার যে ওই পরিত্যক্ত ক্ষেতটা ছিল ওনার বাবার পরে থাকা, ওই ক্ষেতের মধ্যে কেউ নাচানাচি করছে, ঘুঙুর বাজছে, শব্দ হচ্ছে, আশপাশে জোনাকি জ্বলছে, যেমন একটা বিয়ে বাড়ির আয়োজন এখানে অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এটা ওনার নিজ চোখে দেখতে পারেন। দেখতে পেরে উনি ওনাকে নিজের চোখকে একটু বিশ্বাস করতে পারেন না। চোখকে একটু কেঁচোমেচো করার পরও যখন আবার তিনি তাকান, আবারও সেম ঘটনায় তিনি দেখতে পান। এবার আর কোনো ভুল নয়, এবার তিনি সঠিক দেখছেন। তিনি এগোবেন, তবে একা একা এগোতে ভয় লাগছে। পাশের বন্দের বাড়ি নামক একটি বাড়ি আছে, ওইখানে একটা গোত্রবর্গ বসবাস করে। ওই গোত্রবর্গের বসবাসকারী লোকজনের কাছ থেকে একজনকে তিনি ডাক দিলেন। ডাকার পর উনি যখন আসলেন, আসার পর দুইজন মিলে একই হারে ওই জিনিসটা লক্ষ্য করতে পারেন যে 2-4 জন মানুষ, তবে দুইজনই দেখাচ্ছিল। হঠাৎ করে দেখাচ্ছিল 4-5 জন, তবে বেশিরভাগ সময় 2জন দেখাচ্ছিল। আবছা কিছু মানুষ ওইখানে নাচানাচি করছে, যেটা খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। এই দেখে ওনার সাথে যে লোকটাকে নিয়ে এসেছিল ডেকে, বন্দের বাড়ির যে লোকটা, তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে যান চিৎকার করতে করতে। এদিকে হাফিজ ভাই বাবা বেচারা তিনি দাঁড়িয়ে আছেন, এদের এই দৃশ্য কাহিনী দেখছেন। এবং ওই হাফিজ ভাই বাবাকে ওই দুষ্ট জিনগুলো, পিশাচগুলো দেখে ফেলে। এরই মধ্যে যেটা ঘটে সেটা হচ্ছে হাফিজ ভাই বাবাকে ওই পিশাচগুলো ডাক শুরু করে, এই এদিকে আয়, এদিকে আয়, পরিত্যক্ত ক্ষেত থেকে ফসল ফলানোর বহুল স্বাদ তোর স্বাদ আজকে মিটিয়ে দিব। এই বলে ওই পিশাচগুলো হাফিজ ভাই বাবার দিকে ক্রমাগত এগিয়ে আসছে। হাফিজ ভাইয়ের বাবা তখন ওই মূলা ক্ষেত থেকে তিনি একটা দৌড় দেন, এক দৌড়ে তিনি বাড়িতে চলে আসেন। এবং বাড়িতে চলে আসার পরই তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন, যে অসুস্থতায় তিনি মারা যান। তো প্রিয় লিসেনার্স, ওনার বাবা মারা যাওয়ার পরও কিন্তু ঘটনাটি শেষ হয়ে গেলে পারত, কিন্তু না, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি ছিল। ওনার বাবা মারা যাওয়ার পর ওনার হাতে, হাফিজ ভাইয়ের হাতে সব দায়িত্ব বলি পড়ে। তিনি আস্তে আস্তে করে সবগুলো ফসলেই তিনি উন্মাদ করেন, ফসল ফলান। তবে ওনারও কোনো এক সময় চোখ পড়ে ওই পরিত্যক্ত ফসলটা, মানে ফসলের একটা ক্ষেতের দিকে। তিনি ভাবলেন যে এটা হয়তো পারে যে আগেকার সময় ঘটে গিয়েছে এরকম ঘটনা, তবে এখন আর ঘটবে বলে আমার মনে হয় না। এই ভেবে হাফিজ ভাই তিনি ওই ক্ষেতটাকে হাল চাষ করেন। দীর্ঘ অনেক বছর পর, 50 বছর পর, ওনার বয়স তখন লাস্ট দিকে, কয়েক বছর আগের ঘটনা এটি। তিনি হাল চাষ করেন, তখন ডিজিটাল মেশিন বের হয়েছে নতুন নতুন, ওই মেশিন দিয়ে তিনি হাল চাষ করেন। হাল চাষ করার পর উনি যেটা দেখতে পারেন, এটা আমাদের গ্রামের অনেক মানুষই এটা পরিলক্ষিত করতে পারে যে হাল চাষের যে মেশিনটা ছিল, ওই মেশিনটা যখন ওই পরিত্যক্ত ফসলের ক্ষেতটা হাল চাষ করে অন্য ক্ষেতে গিয়ে পা রাখে, তখনই ওই মেশিন থেকে রক্ত বের হচ্ছে। মেশিনের আনাচে কানাচে, মেশিনের গিরায় গুড়ায় সবখানে রক্তে কানায় কানায় পরিভূত হয়ে গিয়েছে, যে রক্তগুলো ওই পাশের ক্ষেতে বেয়ে বেয়ে পড়ছে। তখন সবাই ভাবছেন যে কী ব্যাপার, এই পরিত্যক্ত ক্ষেতের পাশের ক্ষেতে কেন এরকম রক্ত বের হচ্ছে? রক্ত বের হলে তো পরিত্যক্ত ক্ষেতটির মধ্যে রক্ত বের হওয়ার কথা, কিন্তু এই পাশের ক্ষেতে কেন? তখন সবার মনে প্রশ্ন জাগে যে এটা কেন হচ্ছে। তখন ওই ট্রাক্টরটা যখন আর হাল চাষ করেনি, ট্রাক্টরের ড্রাইভারটা ভয় পেয়ে তিনি ওটা উপরে চলে আসেন। তখনই একটা জিনিস লক্ষ্য করতে পারেন সবাই, যে ওই পরিত্যক্ত ফসলটা
ওই পরিত্যক্ত ফসলের মধ্যে যে লাইনগুলো ছিল, হাল চাষ করার পর যে লাইনগুলো হয় আর কি, মোটামুটি ওই লাইনগুলোর মধ্যে দিয়ে রক্তের মতো লাল পানি বহির্ভূত হচ্ছে। এই ভয়ানক রক্তটিকে ওইখানে থাকা অনেক মানুষই লক্ষ্য করতে পারে এবং সবাই খুব ভয় পায় ওই পরিত্যক্ত ক্ষেতের এরকম কাহিনী দেখার পর। যথারীতিভাবে ভালো ভালো মানুষ ওইখানে আসে, এসে কবিরাজ আনে, তবে না, ওই ক্ষেতের যে রহস্যটা এটা কেউই উদ্ধার করতে পারেনি। তবে সবার মতে একটি ধারণা দিয়েছিল যে এই ক্ষেতটির মধ্যে কোনো রকমের ফসল যদি না উৎপাদন করে তাহলেই হয়তো ভালো হবে। তখন হাফিজ ভাই ভাবলেন যে এই ক্ষেতের মধ্যে তিনি আর ফসল উৎপাদন করবেন না। এইভাবে তিনি ফসল উৎপাদন করা ছেড়ে দেন। তবে ওই যে হাল বেয়েছেন ওই ক্ষেতের মধ্যে, দীর্ঘ অনেক বছর পর যে হাল চাষ করেছেন ক্ষেতের মধ্যে, এই হাল চাষ করাটাই হাফিজ ভাইয়ের জন্য একটি দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায়, যেটির প্রভাবটা ওনার ওপর গিয়ে পড়ে। তখন একদিন সময় ছিল রাত্রিবেলা, যে সময়টাতে তিনি ফাঁসি নেওয়ার জন্য উত পেতেছিলেন। তখন মানুষ যে ফাঁসি নেয় আমরা জানি যে তার কিন্তু নিজ ইচ্ছায় কোনোদিন ফাঁসি নিতে চায় না। হয়তো কেউ তাকে ষড়যন্ত্র করায় অথবা মনের কোনো বড় রকমের কষ্টের কারণে। তবে হাফিজ ভাইয়ের জীবনে তেমন কোনো কষ্ট ছিল না। হাফিজ ভাইয়ের চোখগুলো হয়ে গিয়েছিল লাল টকটকে, শরীর ছিল দানবের মতো হয়ে গিয়েছিল। এই রাত্রিবেলা তিনি একটা বেঁকে গিয়েছিল উত্তর দিকে একটি কাঁঠাল গাছ। ওই উত্তর দিকে বেঁকে যাওয়া কাঁঠাল গাছটার মধ্যে তিনি একটা দড়ি বাঁধে। দড়ি বাঁধার পর তিনি ফাঁসিতে ঝুলেও পড়েন। ঝুলার পর ওইখান থেকে একজন লোক রাস্তার কিনারায় দোকানদারি করতো, ওই দোকানদারির লোকটা তিনি আসার পথে দেখতে পান ওনার অবস্থা। উনি দেখতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। ওনার চিৎকার শুনে অনেক মানুষ ওইখানে জড়ো হয় এবং দেখতে পারে যে এত বড় একজন লোক ঝুলন্ত অবস্থায় আছে। তবে তিনি মারা যাননি, তার কারণ হচ্ছে ওনার যে ফাঁসি দেওয়ার যে রশিটা ছিল সেটা ছিল খুব সফট, যার কারণে উনি মারা যেতে একটু দেরি হয়েছিল। তবে তিনি মারা যাননি। হাফিজ ভাইয়ের এই অবস্থা দেখে মানুষজন দৌড়ে এসে ওনাকে লামানোর চেষ্টা করে, দড়িটা ওপর থেকে কেটে দেন, কিন্তু হাফিজ ভাই জ্ঞান হারিয়ে ফেলে। ওনার গলাতে অনেক বড় একটা দাগ হয়ে গিয়েছে, যেটা থেকে রক্ত বের হচ্ছে টপ টপ করে, এবং জ্ঞানটা হারিয়ে ফেলেছেন। তবে নিঃশ্বাস চলছে। এমতো অবস্থায় ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাত্রিবেলা, সদর হাসপাতালে। যাওয়ার পর ওনাকে ভর্তি দেওয়া হয়। তখন হাসপাতালের ডক্টর ওনাকে দেখে একটু বিস্মিত, আতঙ্কিত হন। ডক্টর বললেন যে কি হয়েছে? বললেন যে এরকম এরকম অবস্থা, যে ফাঁসি নিতে চেয়েছে, এই অবস্থা হয়েছে। তখন ডক্টরের ভালো চিকিৎসা দেন। তবে সবাই বুঝতে পেরেছেন যে তাকে কোনো একটি দুষ্ট জিন বা পিশাচে ভর করেছে, বা কোনো একটা অভিশাপের ফল সে ভোগ করছে, এই অবস্থা আর কি। তখন কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওনার সাথে আরও একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি শুধু ওনার সাথেই নয়, ওনার যে একটা ভাতিজা ছিল ওই ভাতিজার সঙ্গে ঘটে যায়। একদিন উনি ওনার ভাতিজাকে নিয়ে সকালবেলা ফজরের পর তিনি বেরিয়ে গেলেন। তখন বের হওয়ার পর যখন ওই পরিত্যক্ত ফসলটার পাশ দিয়ে ওদেরকে যেতে হতো, ওদের যে সবজির ক্ষেতগুলো ছিল ওই ক্ষেতগুলোকে যেতে হলে ওই পরিত্যক্ত ফসলটা পার হয়ে যেতে হবে। হাল চাষ করা ওই ক্ষেতটা পড়ে আছে, ওই ক্ষেতের পাশ দিয়ে তারা যাচ্ছেন হেঁটে হেঁটে। তখনই ওনার সাথে যে ভাতিজাটা ছিল সে লক্ষ্য করতে পারে যে ওই ক্ষেতের কোণাতে কেউ একজন বসে আছে। তখন কেউ ছিল না আশপাশে। ভোর সকালের পর কুয়াশা পড়ছে। এই অবস্থায় আবছা আবছা দেখা যাচ্ছে যে এখানে কেউ একজন বসে আছে। যাওয়ার পর দুজন মিলে এখানে
যখনই ওইখানে দেখার চেষ্টা করেন দ্বিতীয়বারের মতো, তখন ওইখানে আর কিছু দেখতে পায় না। তবে একটা জিনিস শুনতে পায় ঠিকই। ওনারা যেটা শুনতে পান সেটা হচ্ছে বাতাসের বেগে কেউ একজন ওনাদেরকে বলছে যে আজকে রাত্রিবেলা এখানে যেই আসবে তার কপাল খুলে যাবে। আজকে রাত্রিবেলা এখানে যেই আসবে তার কপাল খুলে যাবে। এরকম একটা উক্তি ছিল আর কি, যেটা দুষ্টু পিশাচরা বলে গিয়েছিল। তবে এই যে উক্তিটা, এটা শুনতে পায় হাফিজ ভাই। তিনি ছিলেন অত্যন্ত লোভী। উনি এসব বিষয়ে বিশ্বাস করতেন, আর এসব বিষয়ে বিশ্বাস করাটা দরকার। আর তার কারণ হচ্ছে উনি আগেও শুনেছেন অনেক কাহিনী যে জিন পরীদেরকে যদি আটকে রাখা হয় তাহলে তাদের কাছে যাই চাওয়া হয় তারা তাই এনে দিতে বাধ্য হয়। তাদের কাছ থেকে অনেক টাকা পয়সা, ধন দৌলতি কামিয়ে নেওয়া যায়, এটা তিনি ভাবতেন, জানতেন। এই জানাটাকে তিনি কাজে লাগানোর চেষ্টা করেন। তিনি এই অবয়বটির কথা শুনে তিনি সিদ্ধান্ত নিলেন যে একা একা। তখন এই বাতিজাকে বললেন যে চলো বাতিজা, আমরা চলে যাই, এখানে আর থাকতে হবে না, খারাপ কিছু হতে চলেছে। এইভাবে ওনার বাতিজাকে নিয়ে চলে গেলেন। তবে উনি যেটা ভাবছেন সেটা ওনার কথার সঙ্গে একটুও মিল নেই। উনি ভাবছেন যে আজকে রাত্রিবেলা যদি পেয়ে যাই, যদি কিছু পেয়ে যাই, তাহলে তো আমাকে আর কেউ আটকাতে পারবে না বড়লোক হওয়া থেকে। ওনার মাথায় ছিল এরকম একটা প্ল্যান। একইভাবে তিনি তখন তিনি সুস্থই হয়ে গিয়েছিলেন ফাঁসি দেওয়ার পর। উনি ওই দিন রাত্রিবেলা যান ওইখানে। যাওয়ার পর তিনি একটু ওয়েট করেন যে ক্ষেতের কিনারায় বসে তিনি চারদিকে দেখছেন জোনাকি পোকা উঠছে, ব্যাঙে গ্যাঙো গ্যাঙো করে ডাকছে, এবং ওই পাশ থেকে উত্তর দিক থেকে কুকুরে যেমন ডাকছে, ভাও গাও গাও শব্দ এরকম। এই যে অবস্থাটা, সবগুলো মিলিয়ে একটা ভয়ানক সিন তৈরি হয়ে পড়ে, যেটা তৈরি হওয়ার পর হাফিজ ভাই অনেকটা ভয় পায় এবং তিনি ওখান থেকে চলে যাওয়ার কথাও চিন্তা করেন তখন। কিন্তু উনি যে চলে আসবেন, ওনার যে ভয়ের যে একটা লুপ ছিল, ওই লুপটা ওনাকে আসতে দেয়নি। উনি ভাবছেন যে আরও কিছুক্ষণ বসি না, যদি কিছু একটা পাই। বসতে বসতে যখন প্রায় 10টার মতো বেজে গিয়েছিল, তখনই তিনি শুনতে পায় যে একটি অবয়ব ওনার পিছন দিক থেকে ডাকছে। উনি সেটা শোনার পর পিছন দিক থেকে তাকালেন, কিন্তু পিছনে কেউ নেই। সামন দিকে তাকালেন, সামন দিকেও কেউ নেই। উত্তর দিকে তাকালেন, উত্তর দিকেও কেউ নেই, দক্ষিণ দিকেও কেউ নেই। এই দেখে ওনার একটু ভয় সৃষ্টি হয় মনের ভিতরে। তবে তিনি জানেন যে জিন পরীরা এরকমই হয়ে থাকে। তারা এদিক থেকে ডাকে, ওদিক থেকে ডাকে, এরকম করে ওরকম করে। এই ভেবে তিনি মনকে একটু সান্ত্বনা স্বরূপ রাখে এবং তিনি বলেন যে এই তুমি কে? অবশ্যই তুমি আমার কাছে আসো, আমাকে একটু সাহায্য করো তুমি। তখন ওই ছায়ামূর্তিটা হেসে হেসে বলে যে হা 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 হা, তোর মতো স্বার্থপরকে সাহায্য? তোর দাদা ছিল এক স্বার্থপর, তোর বাবা ছিল এক স্বার্থপর, তুই হচ্ছিস আর এক স্বার্থপর। তুই এই ক্ষেতের মধ্যে কেন হাল চাষ করলি? আমাদেরকে এখন উত্তর দিবি, না হলে তোকে বাড়িতে যেতে দেব না। এই কথা শুনতে পান হাফিজ ভাই। শুনতে পেরেই উনি একটা কবিরাজের দর্শন করতেন। তখন তিনি ওই কবিরাজের কাছ থেকে অনেক রকমের মন্ত্র পট বা কিছু কিছু জিনিস থেকে উদ্ধার হওয়া যায় এরকম তিনি জানতেন। তখন একটা মন্ত্র তিনি ওইখানে পড়া শুরু করেন, যে মন্ত্র বলে ওই যে পাশের অবয়বটি ছিল এটার কথাবার্তা বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার সুযোগ পেয়েই তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর সবাইকে বলেন যে এরকম এরকম ঘটনা ঘটে গিয়েছে। এরপর দিন সকল মানুষজন সিদ্ধান্ত নেন যে এই যে ওই যে পরিত্যক্ত ফসলের ক্ষেতটা রয়েছে, ওই ক্ষেতটাকে
এমনভাবে আবদ্ধ করে দেওয়া হবে যাতে কারণ ইশারা, কারণ নজর যাতে ওই ক্ষেতের দিকে না যায়। এই ভেবে ওই ক্ষেতের মধ্যে বাউন্ডারি সিস্টেম করে দেয়। এখনও ওই বাউন্ডারিটি আছে। ওই ক্ষেতটি একটি ভয়ানক ক্ষেত হিসেবে ওই গ্রামের সকল মানুষই দেখে। তো এই ক্ষেতটিকে বাউন্ডারি করার পর এটি কোনো সরকারি ফান্ডেও যায়নি, যার মালিক তারই রয়েছে, তবে বাউন্ডারিটা পুরো এলাকার মানুষ মিলে করেছে। তো এরপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি। এখন হাফিজ ভাই খুব বৃদ্ধ হয়ে আছেন, তবে ওনার ফাঁসি নেওয়ার পর যে গলায় যে দাগটা হয়েছিল সেটা কিন্তু খুব মারাত্মক এখনও আছে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের আমাদের ঘটনা। আজকের ঘটনাটি কেমন লাগলো? যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় লিসেনার, এরই মধ্যে আরও একটি কথা আপনাদের মাঝে আমি বলতে চাইব যে আপনাদের সাথে, আপনাদের মাঝে বা আপনাদের কোনো আত্মীয়র সঙ্গে যদি কোনো রকমের ঘটনা ঘটে গিয়ে থাকে তাহলে আপনারা চাইলে আপনাদের এই ঘটনাগুলো লিখে বা ভয়েস রেকর্ডিং করে আপনারা আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের এই ঘটনাগুলো সুন্দর করে বলে আমাদেরকে দিতে পারেন এবং আমরা যদি যুক্তিপূর্ণ মনে করি ঘটনাগুলো তাহলে আমরা আমাদের শ্রোতাদের কাছে অবশ্যই ঘটনাটি শেয়ার করার চেষ্টা করব। তো প্রিয় লিসেনার্স, আজকে আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করেছি সেই ঘটনাটি অবশ্যই ভালো লেগেছে এবং কালকে আরও একটি নতুন এপিসোড আপনাদের মাঝে আমরা আনতে চলেছি। সেই এপিসোডটি বেশ ভয়ানক হতে চলেছে এবং এই এপিসোডটি আমি মনে করি যে অনেকটা ভালো লাগবে আপনাদের কাছে। এবং আরও একটি কথা বলবো যে আজকের যে ঘটনাগুলো দুইটা, এই ঘটনাগুলো থেকে আমাদের এখানে কিছু একটা লক্ষণীয় হয়েছে, যে বিষয়টা আপনাদের মাঝে আমি শেষবারের মতো বলতে চাইবো বলেছিলাম এবং ওই কথাটা কিন্তু আমি শেষের জন্য রেখে দিয়েছিলাম। যে প্রথমটা আমরা বলেছিলাম যে পরিত্যক্ত ওই যে একটা বাড়ি, দোতলা বাড়ি, ওই বন্ধুর সঙ্গে ঘটে গিয়েছিল ঘটনাটি, সেটি আমাদেরকে ইমেইলের মাধ্যমে একজনে পাঠিয়েছিলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করানোর জন্য। তো ওই যে ওনার যে থাকার যে দুতলা ভবনটি, ওই ভবনটিতে যে ঘটনা ঘটে গিয়েছিল সেটা আংশিকভাবে মানুষ যেটা সন্দেহ করেছিল যে এই ঘটনাটি হতে পারে, তখন ওইখানে যে মানুষজন মারা যেত। তো আপনাদেরকে হয়তো বলেই দিয়েছিলাম আগে যে এটা একটা শ্মশান ঘাট ছিল। ওই শ্মশান ঘাটের মধ্যে যে যতগুলো মানুষ মারা গিয়েছিল এর চেয়ে বেশি মানুষ পোড়ানো হয়েছিল কিশোর বয়সী মানুষদেরকে। তখনকার সময় ছিল খুব ঘন একটা সময়, কালো সময়, যেখানে কিশোররা যদি কোনো ভুল করতো তাহলে তাদেরকে একবারে মেরে ফেলা হতো জানে, এবং তাদেরকে এখানে পোড়ানো হতো। তো প্রিয় লিসেনার, এরই মধ্যে থেকে কোনো একটি ঘটনা হতে পারে যে কিশোর এবং মৃত্যু, যেটাকে মেরে ফেলা হয়। তো এরকম ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটি সূত্রপাত করতে পারে। লিসেনার্স, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করুন এবং দ্বিতীয় ঘটনাটি কেমন ভয়ানক হয়েছে। এটি আসলে একটি ভয়ানক ঘটনা, দ্বিতীয় ঘটনাটি, তাই আমি মনে করি যে দ্বিতীয় ঘটনাটি আপনাদের অনেকটা ভালো লেগেছে। তো প্রিয় লিসেনার, দ্বিতীয় ঘটনা থেকে আমরা অনেকটা শিক্ষণীয় একটি জিনিস উপভোগ করতে পারি। সেটি হচ্ছে যে ওই যে ক্ষেতের মধ্যে যে একটা লোভনীয় বিষয়টা ছিল, আর এই যে পরিত্যক্ত নামক একটি শব্দ, ওই পরিত্যক্ত অনেক জায়গা রয়েছে আমাদের বাংলাদেশে, বিপুল পরিমাণে জায়গা জমি রয়েছে যেটা পরিত্যক্ত হিসেবে গণ্য। ওই জায়গাতে কেউ কোনো দিন হাত দেয় না, কোনো রকমের ফসল ফলায় না এবং কোনো রকমের যে কর্মকাণ্ড, তারপরে ঘরবাড়ি তৈরি, নির্মাণ, এগুলো কিন্তু কেউ করে না যদি এটা পরিত্যক্ত জায়গার আন্ডারে পড়ে। তো প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আপনাদের মাঝে অনেক কিছু আলোচনা করেছি।
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করবেন। এই মুহূর্তে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আমি ইমন। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং কালকে আর নতুন একটি স্পেশাল এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।